বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। দল বিরোধী কাজের দায়ে শাস্তি হলো দুই শাসক নেতা। আমরা জানি যে ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন দুজনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক ছিল সে বৈঠকের প্রেক্ষিতে আরাবুল ও শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল। এর আগে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে মুখ খুলেছিলেন শান্তনু সেন এবং সেই সময় থেকে তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়। আর অন্যদিকে খুনের মামলায় প্রায় 7 মাস জেল খেটে ভাঙড়ে ফিরেছিলেন তাজা নেতা আরাবুল ইসলাম। গত 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে দলের আরেক গোষ্ঠীর সঙ্গে গন্ডগোলে জড়ান আরাবুল এবং শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তার সঙ্গে আরাবুল ইসলামের গোষ্ঠীর ঝামেলা। যদি দুই নেতাই বলেছেন যে আরাবুল ইসলাম বলেছেন যে তিনি বুঝতে পারছেন না কেন বা তিনি কিছু বলতে চাননি। শান্তনু বলছেন যে আমি বুঝতে উঠতে পারছি না দলের বিরুদ্ধে কি পদক্ষেপ করলাম। সকাল থেকে রাত পর্যন্ত দলের কথা ভেবেছি, পেশার কাজের বাইরে কেবল তৃণমূলের কাজ করেছি, তারপরেও কেন এই পদক্ষেপ করা হলো। প্রশ্ন এখন তাহলে শান্তনু এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করে তৃণমূল কি বোঝাতে চাইলো, আজকে আমরা বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাই। অরূপদা, একদিকে ভাঙড়ের এককালের তাজা নেতা আরাবুলকে সাসপেন্ড করা হলো, আবার অন্যদিকে শান্তনু সেন, যিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তাকেও সাসপেন্ড করা হলো। কি মনে হয়, কি রাজনৈতিক উৎকচারি আছে এর মধ্যে যে এই দুজনকে সাসপেন্ড করার পিছনে? এই যে সাসপেন্ড করা হলো, কি কারণে সাসপেন্ড করা হলো ইন্টারেস্টিংলি সেটা কিন্তু বলা নেই। সব থেকে বড় জায়গা, কোন জায়গায় কেন সাসপেন্ড করা হলো সেটা তো একটা বলা হয় যে এই কারণে তাকে সাসপেন্ড করা হলো, তাই তো? যে তোমার বিরুদ্ধে এই শৃঙ্খলা ভঙ্গ, এখনো পর্যন্ত কিন্তু তাদের শৃঙ্খলা ভঙ্গের কারণ জানানো হয়নি। এবার যারা আমরা ধরো সাংবাদিক, আমরা আমাদের মতো তার বেসিসে বিশ্লেষণ করতে পারি। প্রথমে আসো শান্তনু সেনের সঙ্গে যবে থেকে আরজিকর কাণ্ড হলো তবে থেকে কিন্তু শান্তনু সেনের সঙ্গে বলা যেতে পারে তৃণমূলের খটাখটি লেগেছিল, কারণ শান্তনু ঘোষিতভাবেই সন্দীপ ঘোষের বিরোধী ছিল। এবার তখন আমরা দেখেছিলাম বলছেন যে মানে আরজিকর কাণ্ডের আগে থেকেই শান্তনু কিন্তু এই সন্দীপ ঘোষ নিয়ে নানা রকম কথা বলেছে, হ্যাঁ, কিন্তু তখন তাকে আমরা কি দেখলাম, দলীয় মুখপত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শান্তনু সেনকে, তাই না? এরপর শান্তনু সেনকে পরবর্তীকালে আমরা দেখলাম শান্তনু কিন্তু আরজিকর আন্দোলনে প্রায় আর কি ডাক্তারদের লিড করছে, নানা রকম মিছিল করছে, মিটিং করছে, আইএম এর হয়ে রাস্তায় নেমেছে। শান্তনু সেন একটা সরকার বিরোধী স্ট্যান্ড নিল এবং শান্তনু সেনের স্ত্রী, তাকেও, যে কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাকেও তার থেকে বাদ করে দেওয়া হলো এবং সরাসরি তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুললো যে তার মেয়ের উপরেও আর কি হেনস্থার শিকার হতে হয়েছিল, চাপ দেওয়া হয়েছিল। তারপর শান্তনু সেনকে কিন্তু আর দলীয় মুখপত্রের পদে ফেরানো হয়নি। এরপর শান্তনু সেন আবার লাইমলাইটে এলেন কখন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে একটা প্রোগ্রাম করলেন স্বাস্থ্য রিলেটেড, সেখানে শান্তনু সেনকে নিয়েছিলেন, কিন্তু পরে নাম দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু দেখলাম পরবর্তীকালে শান্তনু সেনের নাম বাদ গেল। এবার শান্তনু সেনকে মেডিকেল কাউন্সিলের পদ থেকেও বাদ দিয়ে দেওয়া হলো, যেটায় দায়িত্বে আছেন সুদীপ্ত রায়, সেখানেও তাকে শান্তনু সেনকে বাদ দিয়ে দেওয়া হলো। এবারে লাস্ট ধাপ হলো শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো। এবার শান্তনু সেন, তুমি যদি দেখো দলীয় একটা সময় বিপ্লব, আমি যখন তৃণমূল বিট করতাম, মমতা ব্যানার্জির বাড়ি রোজই যেতাম, বিটের কারণেই যেতাম, তখন দুজনকে আমি সবসময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখতাম। একটা হচ্ছে শান্তনু সেন
আর একটা হচ্ছে নির্মল মাঝি। তারাই আর কি পালা করে ওখানে কারা আসবে না আসবে বাইরের অফিসটা সামাল দিতেন। এটা আমি আর কি যখনই বিটে যেতাম এদের মাধ্যমেই আমি দেখেছিলাম। কিন্তু রাজনীতির গতিতে পরবর্তীকালে শান্তনু সেন ক্রমাগতভাবে অনেকভাবে অভিষেকের কাছের লোক হয়ে যান বা অভিষেকের ঘনিষ্ঠ হয়ে যান। তোমার তো মনে আছে অভিষেকের এই যে যখন শান্তনু সেনের সঙ্গে দলের একটা দূরত্ব বাড়ছিল, শান্তনু সেন অভিষেকের জন্মদিনে গিয়েছিলেন এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অভিষেকের সঙ্গে তার কথাবার্তাও হয়। এরপরে অভিষেক তাকে নিয়ে এসেছিলেন ওই যে ডায়মন্ড হারবারের প্রোগ্রামে, যার জন্য শান্তনু সেনের পরে নাম কাটতে হয়। এইবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবির করেছেন, যে লক্ষ লক্ষ মানুষ তার উপর ওখানে আসছেন, সেখানেও কিন্তু শান্তনু সেনের দায়িত্ব ছিল শান্তনু সেনের। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন ডায়মন্ড হারবারে গিয়ে, এই সেবাশ্রয় শিবির শুরুর আগে যখন এই প্ল্যানিংটা হয় তিনি ঘোষণা করেছেন, আমতলায় গিয়ে বলেছিলেন তিনি 5,000 ডাক্তারকে নিয়ে একটা সম্মেলনও করবেন বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেবাশ্রয় শিবির চলছে আজ 10 তারিখ, 2 তারিখ থেকে শুরু হয়েছে, প্রায় 7 দিন 8 দিনের কাছাকাছি, যদি দেখা যায় 8-9 দিন। তো এই 8-9 দিনে প্রায় লাখেরও বেশি মানুষ কিন্তু সেবাশ্রয় শিবিরে এসেছেন এবং যেটা দেখেছি যে মানে বিভিন্ন পরিষেবা নিয়েছেন। এই জায়গা থেকে দুটো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে মানে সরকারের বিরুদ্ধে হচ্ছে। এক হচ্ছে, যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্র, সেখানে মাত্র কয়েকদিনে এত লোক চিকিৎসা নিতে আসেন, তাহলে তো গোটা চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দল বা সরকারকে। সেটাই কি এর পিছনে মূল কারণ? এতজন ডাক্তারকে শান্তনু সেন সেখানে নিয়ে গেছেন, সেখানে ইনভলভ করিয়েছেন, এটাই কি কারণ হতে পারে? আবারও বললাম, যেহেতু কোনো কারণ জানায়নি এবং শান্তনু সেন দেখলাম একটি চ্যানেলে বলছে তিনি জানেনই না, তিনি দল যা বলেছেন তার বিরুদ্ধে যাননি, দলের কাজ করেছেন, উনি জানেনই না। মানে আমার পেশাগত কাজের বাইরে আমি দল নিয়েই ভেবেছি, দল কেন? আমি সেটাই বললাম। ফলে শান্তনু সেনই যখন জানে না, আমরা বরঞ্চ যখন আসিনি, হ্যাঁ যেটা আমি বলছিলাম আমরা সেটা হচ্ছে স্বাভাবিক যে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই জন্য তোমার বৃহস্পতিবার দিন যে ডাক্তারদের একটা ফ্রন্ট ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফেব্রুয়ারি মাসে ডাক্তারদের সঙ্গে বসবেন, যে ডাক্তারদের সঙ্গে দলের যে একটা দূরত্ব হয়েছে, সরকারের সঙ্গে যে একটা দূরত্ব হয়েছে, সেই দূরত্বটা মেটানোর চেষ্টা হচ্ছে। এটা উল্টো দিকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সেটাতে বরঞ্চ এটাই হচ্ছে যে সরকার নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি করে আর কি পার্সোনালি করতে চাইছেন। ঠিক আছে, সেটাই সামনে আসছে। আমার মনে হয় দেখো, যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেটাই আরো বিতর্ক বাড়বে বা রাজনীতির উত্তাপ বাড়বে, যতক্ষণ না পর্যন্ত তারা ক্লিয়ার করছেন। এবার দেখা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে কি করেন বা তার কোনো কমেন্ট আসে কিনা, এটা যদিও আর কি, বা এই যে ডাক্তারদের যে পরিকাঠামো যেটা চলছে স্বাস্থ্য শিবির, সেটা আগামী দিনে কোন রূপ পায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আসো তুমি আরাবুল। এই আরাবুল ইসলাম বিপ্লব, যখন আমি বললাম এই তৃণমূলের পিঠ সক্রিয়ভাবে বিধানসভায় যেতাম, আমি আরাবুলকে দেখতাম পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পার্থদা যখন বিরোধী দলনেতা ছিলেন তখন থেকে আরাবুল এসে পার্থদার ঘরেই বসে থাকতো, সবাই আমরা জানতাম পার্থদারই লোক আরাবুল। এবার পার্থদা চলে যাওয়ার পর আরাবুলের কিন্তু রাজনৈতিক গডফাদার পার্থ চ্যাটার্জি ছিলেন। সেখানে কিন্তু আরাবুলের অনেকটা ঝাঁকুনি খেয়ে যায়। হ্যাঁ, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেন, কিন্তু তার রাজনৈতিক গডফাদার বলতে পার্থদাই ছিলেন। তো তারপর আমরা দেখলাম যত কি সময় এগোতে থাকলো, ওখানে কিন্তু ওই ভাঙড় বা ওই অঞ্চলে তৃণমূল কংগ্রেস আর একটা নেতাকে সামনে নিয়ে এলেন, সেটা হচ্ছে শওকতের ওপরেই তারা নির্ভর করতে শুরু করলেন। এবং যত সময় গেল তারা শওকতের ওপরই দল আর কি পুরো ওয়েটটা শওকতের ওপর দিলেন। এবং ওখানে যখন ভাঙড় এলাকায় আর একটা ফোর্স উঠতে শুরু করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, হ্যাঁ সেখানে ISIF, সেখানে অনেক বেশি করে তারা আরাবুল নয়, এই নওশাদকে আটকানোর ভার দিলেন হচ্ছে শওকতকে, যে একটা সময় CPM এর অ্যাক্টিভ মেম্বার ছিল এবং রেজ্জাক মোল্লার খুব কাছের লোক ছিল শওকত। কিন্তু এবার 1 তারিখ যেটি তোমার আর কি প্রতিষ্ঠা দিবস, সেদিনও আমরা দেখলাম যে গোলমাল হয়েছে, আরাবুলের গাড়িতে ভাঙচুর হয়েছে। তারপর আরাবুল গিয়ে সরাসরি FIR করেছিলেন হচ্ছে শওকতের নামে, বলেছিল শওকত বাহিনী করেছে। হয়তো সেটা প্রশাসনিকভাবে ভালোভাবে নেওয়া হয়নি। এর আগে আমরা দেখেছিলাম আরাবুলকে গ্রেপ্তারও করানো হয়েছিল। ফলে
বোঝাই যাচ্ছে আরাবুল ইসলাম এখন তৃণমূলের চোখে লাইবিলিটি। ফলে কোনো অবস্থাতেই আরাবুলকে স্পেয়ার করবে না তৃণমূল। আরাবুল যতই বলুক আমি তৃণমূলের সঙ্গেই আছি, আমি এখনো তৃণমূল কংগ্রেসের কি পঞ্চায়েতের কোন মেম্বার বা কি নেতা, কিন্তু তারপরে বোঝাই যাচ্ছে আরাবুল ইসলামকে তৃণমূল আর কোনো অবস্থাতেই স্পেয়ার করবে না। ওই দক্ষিণ 24 পরগনার ওই রিজিয়নে তারা নির্ভর করছে শওকতের ওপর। জায়গাটা আরেকটা প্রশ্ন ভেসে উঠছে, সেটা হচ্ছে যে বলা যায় যে কি বলে আরাবুল ইসলাম তো মমতাপন্থী নেতা, আর অন্যদিকে অভিষেকপন্থী নেতা শান্তনু সেন। তা এবার দুজনের বিরুদ্ধেই অভিযোগ, তাহলে কি একজনের জন্য আরেকজনকে বলি দেওয়া হলো, অর্থাৎ সমতা বজায় রাখা হলো, কি মনে হচ্ছে? না, সেটা নয় ঠিক, কারণ আরাবুল তো দুদিন আগে জেলে গিয়েছিল। তুমি যদি সেটাই বলো, আরাবুল তো জেল থেকে খেটে বেরিয়েছে, তাই না? এখন তো জামিনে আছে। ফলে যদি তুমি ওই ইকুয়েশন বলো, তাহলে আরাবুলের তো জেলে যাওয়াই কথা না। ফলে ওই দেখো, শওকত মোল্লাকে এখন ওখানে জায়গা দিয়েছে, সেটা দলের প্রয়োজনে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকমেন্ডেশন হয়তো ছিল, কিন্তু শওকত তার মতো করে এখন ভাঙড় বাঁচাতে গেলে শওকত ছাড়া তৃণমূলের তো অন্য কোনো গুটি নেই। আরাবুল পুরো আর কি আরাবুলের যে গ্রুপ, তাকে দিয়ে কাজ হবে না, এটা বুঝে গেছে। যে আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ থাকবে। এখন শওকতের বিরুদ্ধে যদি কেউ যায়, সেই অর্থে কিন্তু দল সেটা স্পেয়ার করবে না। ফলে ওইখানে আমার মনে হয় না, কারণ তাহলে আরাবুল ইসলাম জেলে যেত না, এতদিন থেকে জেল থেকে জামিনে বেরোতো না। এখন দেখার যে সত্যি আমরা যখন এই প্রতিবেদনটা করছি তখন সত্য খবর এসেছে এবং আমরা তার উপর ভিত্তি করেই এই প্রতিবেদন করছি, কিন্তু আসল কারণ বা কেন সাসপেন্ড করা হলো তা এখনো জানা যায়নি, বা তৃণমূলের তরফে এখনো অফিসিয়ালি সেটা জানানো হয়নি। শুধু বলা হয়েছে যে শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকে এটা ঠিক হয়েছে এবং তারা সাসপেন্ড করেছে। এবং আরাবুল ইসলাম বা শান্তনু সেন নিজে বলেছেন জানেন না কেন। তো আরাবুল যদিও এখনো সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি বা তিনি ফোন কেটে দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যা খবর। এখন দেখার যে আগামী দিনে এই সাসপেন্ডের ফলে কোথাকার জল কোথায় পড়ায়। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।